মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। তার সেকেন্ড ইন কমান্ড বলছে ফাঁসিতে ঝুলে যাব দুর্নীতি প্রমাণ হলে, আবার ইনি বলছেন গলা কেটে নেবে। কি হচ্ছে এগুলো? স্বাধীনতার পরে কেউ কি কোনদিনও ফাঁসিতে ঝুলেছে কোনো নেতা? মুর্শিদাবাদে দুটো ওয়ার্ডে অশান্তির ঘটনা ঘটেছে, তো তো 1 মাস প্রায় হতে চললো, তো এতদিন পর তিনি বলছেন প্রকাশ করবেন। মুর্শিদাবাদের একজন এমএলএ 30% হিন্দুকে মুর্শিদাবাদ জেলায় কেটে ভগীরথে ভাসিয়ে দেবে। লোক খাপানো, লোক বিভ্রান্তি করার মতন একদম বালখিল্য সুলভ কথাবার্তা, এগুলো তৃণমূল নেত্রীর কৌশল। যেখানে যুদ্ধকালীন পরিস্থিতি সামনে, আমাদের প্রতিবেশীর বদমাইশির বিরুদ্ধে আমাদের সম্মিলিত একটা উত্তর দেওয়ার পালা। হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিচ্ছেন পাকিস্তানিদের হাতে, বাংলাদেশের হুজুরে জঙ্গিদের হাতে। হাওয়াই চপ্পল পরা পুলিশ কি আপনি আমি দেখিনি? মাননীয় মাস্টারমশাইদের যখন রাতের অন্ধকারে লাইট অফ করে পেটানো হলো কল্যাণীতে, কারা ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার কাছে মুর্শিদাবাদের ঘটনার সব তথ্যই আছে, একটু বাকি, তারপর তিনি প্রেসের কাছে সেটা প্রকাশ করবেন। প্রশ্নটা হচ্ছে, তিনি বলছেন মুর্শিদাবাদের দুটো ওয়ার্ডে অশান্তির ঘটনা ঘটেছে, তো 1 মাস প্রায় হতে চললো, তো এতদিন পর তিনি বলছেন প্রকাশ করবেন। কি বলবেন? 23 দিন হলো। কি অদ্ভুত একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি একটা রাজ্যের একটি জনপদে, যেই জনপদটায় মুর্শিদাবাদ নাম, যার জেলা পরিষদ গুলো সব তার কবজায়, 3টে লোকসভা তার কবজায়, একজন পরিযায়ী এমপি কে তিনি বসিয়ে রেখেছেন যিনি গুজরাটে থাকেন। রাজ্যটাকে গুজরাট হতে না দিলেও তিনি গুজরাটের লোককে পশ্চিমবঙ্গের এমপি করে গুজরাটে বসিয়ে রেখেছেন। তিনি চা খাচ্ছেন, ভিডিও পোস্ট করছেন, তার কোনো দায়িত্ব নেই। তারপরে কি, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ বিধানসভা তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, ধুলিয়ান পুরসভা তৃণমূলের কবজায়, সব তার, কোনায় কোনায় তার মুর্শিদাবাদটা। তারপরে তার রাজ্য প্রশাসন, তার পুলিশ, তার নিয়ন্ত্রিত পুলিশ যখন 200 মিটার দূরত্বে হিন্দু পরিবারগুলোকে কচু কাটা করা হচ্ছে বাড়ির থেকে টেনে টেনে বের করে, 1000-এর কাছাকাছি পরিবার ওখান থেকে নিজ দেশে পরবাসী হয়ে অন্য জেলায় আশ্রয় না নিলে হয়তো আমরা পেহেলগাঁওয়ের রেকর্ডটাকে আর নতুন করে আওড়াতাম না, এত লাশ গুনতে হতো আমাদের। তারপরে তার প্রশাসন, তার পুলিশকে ওখানে পৌঁছাতে পারেনি, ব্যর্থ হয়ে রাত্রিবেলা বিএসএফ কে ডেকেছে। তোমরা যদি বিশ্বাস না করো, বিএসএফ এর সেই অর্ডার কপিটা দেখো। বিএসএফ তার স্টেটমেন্ট দিচ্ছেন, বিএসএফ এর ডিআইজি প্রো সাউথ বেঙ্গল কি লিখছেন, নীরোৎপল কুমার পান্ডে। নীরোৎপল কুমার পান্ডে বলছেন, দেয়ার ওয়াজ আ রিকোয়েস্ট ফ্রম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিএসএফ responded positively and has mobilized troop to help district administration and restoring normalcy. আমার কথা নয়, রাজ্য প্রশাসন চেয়েছে পরের দিন গিয়ে এক্সট্রা বিএসএফ ট্রুপ পাওয়ার জন্য। এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু বাবু হাইকোর্টে মুভ করেছিল যে বিএসএফ ওখানে শান্তি শৃঙ্খলাকে পুনরুদ্ধার করতে সাহায্য করলো, যেখানকার ক্ষতিগ্রস্ত পরিবার ইনক্লুডিং হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার বলছেন ওখানে বিএসএফ এর স্থায়ী ক্যাম্প চাই। সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রবাহের বাইরে গিয়ে ভারতবর্ষের স্বাধীনতার পরে একটা নজির গঠন করলেন সংবিধানের শপথ নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের বিএসএফ এবং সীমা সুরক্ষা বল, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আমাদের সুরক্ষা বল সিআরপিএফ, তাদের বিরুদ্ধে তিনি বিষোদ্গার করলেন। কেন? দেখো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী থাকাকালীন বা এখন শাসক দলে থাকাকালীন কোনোদিনও দায় স্বীকার করেননি, নিজের ঘাট থেকে দায়টাকে এড়িয়েছেন। আজকে সেদিন বিএসএফ কে রাজ্য প্রশাসন নিশ্চয়ই রাজ্যের সর্বোচ্চ পদে থাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এনেছেন, এই কথাটা আমরা বিশ্বাস করব না। প্রথম, তার মানে তার কনসার্ন ছিল, তার মানে কি তিনি বিএসএফ কে এনেই ছিলেন ওখানকার হিন্দু মানুষগুলোকে বাঁচাতে নয়, যাতে দায়টা তার প্রশাসনের ব্যর্থতা, ইচ্ছাকৃত ব্যর্থতা, তার পুলিশের ইচ্ছাকৃত ব্যর্থতা, তার নির্দেশে এই হত্যালীলা হতে দেওয়ার কারণে সামগ্রী যে দায়টা তার উপরে চাপানো হবে, চাপবে, সেটার থেকে ঘুরে বিএসএফ এর কাঁধে দিতে তার সুবিধে হবে, তাই বিএসএফ কে ডেকেছিলেন।
আমি স্পষ্টত তোমায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুর তো এই কারণেই বোধহয় লিখেছিলেন অত বছর আগে যে ভার তার না রহিবে না রহিবে দায়। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো জানতেন 200-300 বছর পরে তার লেখার প্রাসঙ্গিক করে তুলতে বাংলার বুকে আজকের যেটা পশ্চিমবঙ্গ, সেখানে এমন কোনো খ্যাপাটে মুখ্যমন্ত্রী আসবেন, দল আসবেন যে তার কবিতাকে বারবার আমরা আওড়াতে হবে। দেখো, আমি তোমায় পরিষ্কার বলছি যে রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা কেন বিশ্বাস করবে না? খুব দুঃখ হয়, খারাপ লাগে। আমারও মুখ্যমন্ত্রী, তোমারও মুখ্যমন্ত্রী, রাজ্যে সবার মুখ্যমন্ত্রী যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারাও, তাদেরও, যারা দেয়নি তাদেরও। আমি বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওই ঘটনা হওয়ার পরে সেখানে রাজধর্ম পালন করে যাওয়ার সময় না পেলেও কলকাতায় বুকে দাঁড়িয়ে গোয়েন্দাগিরি তিনি করেছিলেন। পুরো জেলা প্রশাসন পুলিশের তদন্তটাকে বিঘ্নিত করা, ওয়ান সাইডেড করা, লিমিটেড করে দেওয়ার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী কি বলেছিল? এইটা নাকি করেছে পার্শ্ববর্তী জেলা মালদার একজন কংগ্রেসি এমপি, নাম কি? ঈশা খা চৌধুরী। ভাবো, আমি প্রথমে ভেবেছিলাম কি ঈশা খা বুঝি ওখানকার নতুন এসপি, পরে দেখলাম না, এমপি। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী এমপি কে দোষ দিচ্ছে যেখানে ঘটনাটা হয়নি। ঘটনাচক্রে তার এমপির এলাকার মধ্যে পড়ে, মানলাম, কিন্তু তার তো সামগ্রিক জেলাতে সবকিছু তার। দ্বিতীয়, ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট। তৃতীয়, বিএসএফ ওখানে দাঙ্গা লাগাতে যায়নি। কারণ এটা আমার কথা নয়, তুমি যদি রাজ্যের আইন শৃঙ্খলা ডিজিপি তার 12/4/2025 স্টেটমেন্টটা দেখো, পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছিল, পুলিশের উপরে ব্যাপক হামলা হচ্ছিল, সেই গুলিতে একটি সংখ্যালঘু ছেলে মারা গেছে, যেই পরিবারের লোকজনও কিন্তু তার মৃত্যুটাই পুলিশের গুলিতে হয়েছে সেটা স্বীকার করেছে। তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এই মিথ্যাচারটা করে আলটিমেটলি কি করলো? বিএসএফ এর ঘাড়ে বন্দুকটা রেখে বিএসএফ এর প্রতি লোককে খেপিয়ে দিল, যেটা তিনি প্রতিবার নির্বাচনের সময় করেন। মা বোনেরা খুন্তি থালা নিয়ে বিএসএফ এর উপরে হামলা করবেন। তাহলে ইনাকে আপনি কি বলবেন? ইনি পশ্চিম ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী না বাংলাদেশের ইউনিট সরকারের ক্যাবিনেটের কোন মন্ত্রী? আমি গুলিয়ে ফেলি, নাকি পাকিস্তানের কোন মন্ত্রী যারা আমাদের দেশের বিএসএফ কে কাল শত্রু মনে করে? এই যে একটা সরকার চালাচ্ছেন তিনি, যেই সরকারটা মুসলিম লীগ সরকার বললে হয়তো ভুল হবে না, বাংলাদেশ বা পাকিস্তানের কোন সরকার বললে হয়তো ভুল হবে না, যারা আভ্যন্তরীণ সুরক্ষার জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে। আমি তোমাকে আরো কথা বলছি, দেখো এই যে তোমার এখানে তথ্যগুলো বলছে, দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করণীয় ছিল, তার দলের ক্যাবিনেটের একজন মিনিস্টার সিদ্দিকুল্লাহ পরিষ্কার কলকাতায় বললেন, আগে জেলাগুলোকে টাইট দিব, তারপরে কলকাতাকে টাইট দিব। তারপরে তো ঘটনাটা হলো, তার মুর্শিদাবাদের একজন এমএলএ 30% হিন্দুকে মুর্শিদাবাদ জেলায় কেটে ভগীরথে ভাসিয়ে দেবে, সেই জেলার সংখ্যাগরিষ্ঠ 70% মুসলিম, এটা বলেছিল। তারপরে ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে খেয়াল করো, এইটাকে জাস্টিফাই করতে তার দলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় বলছেন এই হামলাটা নাকি স্বতঃস্ফূর্ত আবেগের বহির্প্রকাশ। মনে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিল? কলকাতায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করুন, ওদের আবেগটাকে বোঝার চেষ্টা করুন। অর্থাৎ যারা হামলা করেছে তাদের তিনি বলছেন তারা নাকি আবেগ তাড়িত হয়েছে, দুষ্টু ছেলে, তাদের কোনো দোষ নেই। যখনই রাজ্যের মুখ্যমন্ত্রী কথাগুলো বলেন, আর প্যারালালি বিএসএফ এর মতন একটা সংবেদনশীল ইস্যুতে, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতি সামনেই, আমাদের প্রতিবেশীর বদমাইশির বিরুদ্ধে আমাদের সম্মিলিত একটা উত্তর দেওয়ার পালা, তখন তিনি বিএসএফ কে আভ্যন্তরে থেকে এই ধরন মানে কাঠগোড়া দাঁড় করিয়ে আখিরে কার হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিচ্ছেন? পাকিস্তানিদের হাতে, বাংলাদেশের হুজুরে জঙ্গিদের হাতে। আমি আপনাকে পরিষ্কার বলছি, বিএসএফ ল এন্ড অর্ডারটা কিন্তু দেখে না, দেখে হচ্ছে এই যে লোকটি
হরগোবিন্দ এবং চন্দন দাসকে বাঁচাতে পারেনি যে পুলিশগুলো, যারা 4 ঘন্টা চন্দন দাস বেঁচে থাকার পরে একটু জল দেয়নি, হাসপাতালে ভর্তি করতে পারেনি, তারা দেখুন কি সুন্দর সল্টলেকে তারা নিরাপদে, এই পরিবারটা একটু আশ্রয় নিয়েছিল, তাদের দরজা ভেঙে ঢুকে পড়েছে, এসি ভেঙে দিয়েছে। এই পুলিশ কানে দুল, রঙিন চুল, জিন্স প্যান্ট, ফাটা জিন্স প্যান্টে তৃণমূল যারা এসেছিল, যাদের কোনো আইডেন্টি কার্ড ছিল না, যারা তৃণমূল সমাজ বিরোধী। আরে সমাজ বিরোধীরাও একটা ড্রেস কোড মেনে চলে রে বাবা, দেশকালের সমাজ বিরোধীরাও একটা ভদ্রতার ড্রেস পরে। এটা কোন পুলিশ? জিন্স প্যান্ট ফাটা, আই কার্ড নেই, কানে একটা দুল, রঙিন একটু চুল, তিনি মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে কেন? হাওয়াই চপ্পল পরা পুলিশ কি আপনি আমি দেখিনি? মাননীয় মাস্টারমশাইদের যখন রাতের অন্ধকারে লাইট অফ করে পেটানো হলো কল্যাণীতে, কারা ছিল? আজকাল নতুন ট্রেন্ড হয়েছে, পুলিশ নাকি হাওয়াই চপ্পল পরে, স্যান্ডো গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, জিন্স ফাটা জিন্স পরে অ্যাকশনে নামে। এটা কোন ধরনের পুলিশ রে বাবা আমি জানি না। এই তো সেই ক্যালকাটা পুলিশ যাদের স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। আমি জানি না স্কটল্যান্ড ইয়ার্ড এই ধরনের জামা কাপড় পরে সেই ট্রেনটাই ক্যালকাটা পুলিশ বা রাজ্য পুলিশ নিয়েছে কিনা আপনারা ভালো জানবেন। আমার একটা অদ্ভুত গিয়ে লাগে যে হয়তো মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর করুণ অবস্থা দেখে যে তিনি কখন কি বলছেন তিনি জানেন না, সকালে যা বলছেন বিকালেই তার কথাটা তিনি করছেন। কেন জানেন? এই যে সকালে যেটা বলছেন বিকালেই তিনি তাকে চ্যালেঞ্জ করে বসছেন। এটা হয় কখন জানেন? যখন গরু হারায়। গরু হারালে মায়েরা এইভাবেই হয়তো ব্যাকুল হয়ে উল্টোপাল্টা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মুখ্যমন্ত্রী তো গরু হারিয়ে গেছেন, যে গরুগুলো আজকে তার কথা শোনে না, কোথায় কোথায় চলে যায়, চড়তে চলে যায়। কোনগুলো বুঝতে পারছেন? যাকে তিনি ভোটের ময়দানে বলেছিলেন দুধেল গাই, কোট দুধেল গাই। আমি আপনাকে পরিষ্কার বলছি, ধুলিয়ান পুরসভার পুরপ্রধান মোহাম্মদ ইনজামুল ইসলাম ওয়াকাফ প্রতিবাদ করতে গিয়ে বলেছিল অ্যালাইনে জং করছি মোদির বিরুদ্ধে। তারপরে তো হামলাটা আমরা দেখেছিলাম সিসি ক্যামেরায়, এই পুরপ্রধানকে লুটপাটের সাথে যুক্ত থাকতে। কিছু ব্যবস্থা হয়েছে ভাই? কোনো একটা ব্যবস্থা হয়েছে কি? হয়নি। তার পুলিশ কার্যত এই যে হামলাকারী যারা বেছে বেছে হিন্দু বাড়িঘর পুড়িয়েছে, 4টা মুসলিম দোকানের মাঝখানে একটা হিন্দু দোকান থাকলে টার্গেট হয়েছে হিন্দু দোকানটি, ওই বাকি দোকানগুলো অক্ষত থেকেছে। এটা বলতে তো আমাদের অসুবিধা নেই, আমরা তো জাতি ধর্ম বিদ্বেষী নই, কিন্তু যেটা হয়েছে ইট ইজ ফ্যাক্ট। রাজ্যের প্রশাসন এই ঘটনাটায় নির্বাক দর্শক থেকেছে, কার্যত এদেরকে মুক্তাঞ্চলে পরিণত করতে সাহায্য করেছে। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে বিএসএফ নাকি বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছিল। আচ্ছা ভাই, হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারে এফআইআর ভিত্তিতে যাদের ধরা হয়েছিল তারা কারা? সবচাইতে দূরের যে প্রতিবেশীটি ধরা পড়েছিল তিনি 200 মিটার দূরের, আর সব ওই পাড়ার। তাহলে কোন বাংলাদেশের থেকে এসেছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রে বাবা, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা কি রাজ্যের পুলিশ শোনা বন্ধ করে দিয়েছে? নাকি রাজ্যের পুলিশ আজকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধাচরণ করছে? আমি জানি না। নাকি রাজ্য সরকার রাজ্যের পুলিশের রিপোর্টগুলো মুখ্যমন্ত্রীর কাছে বা পুলিশ মন্ত্রীর কাছে পৌঁছচ্ছে না, কোনটা সত্যি জানি না। কিন্তু কেউ একজন তো সত্যি, যে এই অ্যারেস্টগুলো যে পুলিশ করলো তারা কিন্তু সবটাই ওই এলাকার আশেপাশের গ্রামের গঞ্জের লোক, তারা প্রতিবেশী হিন্দু পরিবারগুলোর উপর হামলা করেছে। আমি কি বলি বলো? রাজ্যের মুখ্যমন্ত্রী মণিপুর হাতরাসে প্রতিনিধি পাঠিয়ে দেন, কিন্তু মুর্শিদাবাদ মালদায় পৌঁছতে তার 23 দিন সময় লেগে যায়। বলছেন শান্তি প্রতিষ্ঠার পর তিনি গেছেন। শান্তি প্রতিষ্ঠার দায়টা যেন বিরোধীদের, তারা পৌঁছতে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই শান্তির মরুদ্যানে গিয়ে সুন্দর সুন্দর বিএসএফ এর বিরুদ্ধে, দেশের আভ্যন্তরীণ সুরক্ষার বিরুদ্ধে মিথ্যা কথা বলে আলটিমেটলি ওখানকার জেহাদি জঙ্গি গোষ্ঠী যাদের ধরতে পারেনি তার পুলিশ, তাদেরকে মনোবল জাগিয়ে দিয়ে আসলেন। ধন্য দিলীপ ঘোষ সঠিক বলেছেন, জগন্নাথ মন্দিরে গিয়েও দিলীপ ঘোষের মস্তিষ্কটা নিম কাঠের মতন হয়ে যায়নি। তিনি কিন্তু আজকে বলেছেন সব তথ্য লোপাট করতে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছে। অর্থাৎ মাথায় ঘোল ঢেলে বা জগন্নাথ মন্দিরে গিয়ে মাথা ঠুকে সস্ত্রীক দিলীপ ঘোষকে বেটাকে বাগে আনা গেল না,
ফুট করে মুখ দিয়ে সঠিক কথাটা বলে দিলেন। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী 23 দিন পরে ওখানে যেতে পারেন, আর পুলওয়ামায় হামলার পরে এই তৃণমূল নেতারা লাফালাফি করে কেন দিল্লিতে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী থাকেননি, কেন পুলওয়ামা কাণ্ডটায় আগাম তথ্য ছিল না। আমি বলছি ম্যাডাম, অন্যের ইয়েতে ঘরে ঢেল মারতে গিয়ে আপনি ভেবে নিন আপনার ঘরের জানলাটাও কিন্তু কাচের, ঘরটাও কাচের। আপনার পুলিশ প্রশাসন এত কিছু জানার পরেও, এত এলিজিবল হওয়ার পরেও কেন যেতে পারলো না? আমি আপনাকে পরিষ্কার বলছি, পুলিশ প্রশাসন সেদিন বিএসএফ কে চেয়ে প্রমাণ করে দিয়েছে রাজ্যে 355 ধারা জারি করার পরিস্থিতি এসে গেছে। তারা ল অ্যান্ড অর্ডারকে আর কন্ট্রোল করতে পারছে না, জঙ্গিদের কাছে তারা কার্যত স্যারেন্ডার করেছে। তাহলে এই সরকার কি থাকতে পারে ভাই? এটা কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি। তার প্রশাসন সবার আগে চেয়েছে বিএসএফ কে, অন্তত এটা রাজ্য প্রশাসনও কনফার্ম করেছে। পরের দিন হাইকোর্টে তার সরকারের হয়ে কল্যাণ ব্যানার্জি যখন মামলাটা লড়তে যাচ্ছিল, তিনি স্টেটমেন্ট দিয়ে বলেছেন আমরা বিএসএফ কে আমার প্রশাসন আগের দিনই চেয়ে পাঠিয়েছে। তাহলে এর থেকে দুয়ে দুয়ে মিলিয়ে নাও যে রাজ্যপাল যে 356 ধারা জারির সপক্ষে একটা যুক্তি দাঁড় করিয়েছেন কেন্দ্রের কাছে, সেটা ফেলে দেওয়া যায়? মুর্শিদাবাদের নিহত হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের সদস্যদের লুকিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছে, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। অশান্তি অন্য কেউ করলে গালাগালি কেন তাকে শুনতে হবে, এমনটাও তিনি বলছেন। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী ধরনের কথাবার্তা বললে আমার খুব ভয় হয়। যে পুলিশ মন্ত্রী বলছেন অশান্তিকে আমি করতে বলিনি। আরে আপনাকে বলেনি কেউ, আপনাকে বলেছে দুষ্টু ছেলে মেয়েগুলোকে আপনার পুলিশ দিয়ে দিয়ে ঠান্ডা করতে। এটা আপনার রাজধর্ম। আপনাকে আপনার সপক্ষে যুক্তি খাড়া করার জন্য মুখ্যমন্ত্রী করিনি আমরা, পুলিশ মন্ত্রী করিনি আমরা বলেছিলাম ম্যাডাম আপনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমাদের বাঁচাবেন, এই কারণে আপনি মুখ্যমন্ত্রী। আপনার দুধেল গাই, আপনার দুষ্টু ছেলে মেয়েগুলো যদি দুষ্টুমি করে, আপনি শুধুমাত্র স্টেটমেন্ট কেন্দ্রিক কথাবার্তা বলেই আপনাকে নিজের দায় টারাবেন, এটা কি সংবিধান বলে? সংবিধান বলে না। সংবিধান 164 ধারায় স্পষ্টত বলেছে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনার। তাহলে আপনি কেন দায় স্বীকার করে এই জায়গার থেকে সরে যাচ্ছেন না? আদপে যেটা প্রশ্ন সেটা কি জানেন, তিনি কোনোভাবেই নিজের ব্যর্থতাকে স্বীকার করতে পারছেন না, তাই আজকে এই কথাগুলো বলছেন। আরে আমি আপনাকে স্পেসিফিক বলছি, পুলিশ অপহরণ কাণ্ডে ফ্যামিলিটাকে অপহৃত হওয়ার থেকে বাঁচাতে যায়নি, পুলিশ অপহরণ করতে গেছে কানে দুল, লাল চুল, জিন্স প্যান্টের ফুল কিছু পুলিশ গিয়ে ওদেরকে আবার অপহরণ করতে গেছে মুখ্যমন্ত্রীর কাছে, ওদের পায়ে গড়াগড়ি করতে বাধ্য করিয়ে মুচলেখা লিখিয়ে ওদের মুখ দিয়ে বলাবে, যেটা মুখ্যমন্ত্রী বারবার করেন। যাদের পারেন না, আসফাকুল্লাহ নাইয়ার থেকে শুরু করে সন্ময় ব্যানার্জি, সজল ঘোষ, কৌস্তব বাগচি, যাদের উনি পারেননি তাদের বাড়িতে গিয়ে পুলিশ একই কায়দায় দরজা ভেঙে রাত্রিবেলা বেআইনি ভাবে অ্যারেস্ট করেছে, মুখ পুড়েছে হাইকোর্টে। আপনি তথ্যগুলো দেখুন। আর যাদের পেরেছে তাদের নিয়ে সুন্দর করে তিনি হৃদয় মণ্ডলের হৃদয় জিতে নিয়েছিল, মনে নেই? তাকে গোপনে অপহরণ করে পুলিশ দিয়ে ওর মুখ দিয়ে মিথ্যে কথা বলিয়েছিল। এদেরকে ধরতে পারলে এদের দিয়ে মুখ্যমন্ত্রী জনসভায় বলাতো যে বিরোধীরা আমাদেরকে ভুল বুঝিয়েছে, বিএসএফ আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরকে মেরেছে। একদম এই কথাগুলো বলছেন বিএসএফ গুলি না চালালে এরকম ঘটনায় নাকি ঘটতো না। আরে তাহলে বিএসএফ যদি গুলি চালায়, ম্যাডাম আপনি তো বহুদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ম্যাজিস্ট্রেট তদন্ত করছেন না কেন ম্যাডাম? আপনার এতটাই যদি সততা থাকে, ম্যাজিস্ট্রেট তদন্ত করুন। এই পরিবারগুলো পর্যন্ত বলছে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করি না, প্রশাসনকে বিশ্বাস করি না, হাইকোর্টের দ্বারস্থ হয়ে বলেছেন সিবিআই তদন্ত চাই, এনআইএ তদন্ত চাই, বিএসএফ ক্যাম্প চাই। তাহলে এরাও মিথ্যে কথা বলছেন। দুদিন পরে আপনি বলবেন ওই চন্দন দাস আর হরগোবিন্দ দাস মরেইনি, ওহারা না মরিয়া প্রমাণ করিয়াছেন ওহারা মরে নাই, ওখানে কোনো জাতি হামলা হয়নি, বেঁচে বেঁচে হিন্দু পরিবারগুলোকে মারা হয়নি, এটাও বলবে মুখ্যমন্ত্রী। এই যে মুখ্যমন্ত্রী অস্বীকার করার দৃষ্টিকোণ,
এটা হয়তো ভারতবর্ষে কেন পৃথিবীর ইতিহাসে চরম থেকে চরম নির্লজ্জের নিদর্শন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি। আর কত কি দেখবো জানি না। শেষে একটা কথা বলি, রেলমন্ত্রী থাকতেই তো এই মুখ্যমন্ত্রী বলতেন রেল পড়ে গেলে লাইন থেকে, কি নিজের ব্যর্থতা নয়, সিপিএম এর নেতারা কলা খেয়ে চোখলাটা রেল লাইনের উপরে রেখে দিত, আর রেল ট্রেনটা নাকি স্লিপ কেটে পড়ে যেত। অর্থাৎ এনার প্রতিদিনেরই এটা চর্চা, নিজের দোষ বলে কিছু নেই, প্রশাসনের দোষ বলে, তার দলের কিছু দোষ নেই, সব দোষ নন্দ ঘোষদের। একেবারে শেষ প্রশ্নে আসবো। মুখ্যমন্ত্রী বলেন বিজেপি কিংবা কোনো মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না, আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন, তাতে আমি খুশি হব। ভাইপো তার দলের সেকেন্ড ইন কমান্ড বলছে ফাঁসিতে ঝুলে যাব দুর্নীতি প্রমাণ হলে, ওদিকে 700 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে ইডি, আবার ইনি বলছেন গলা কেটে নেবে। কি হচ্ছে এগুলো? তালিবানে আছে নাকি? রাজ্যের মুখ্যমন্ত্রী আইন সম্পর্কে জানেন না, তারে গলা কেটে এইভাবে হয় নাকি? হ্যাঁ, আপনার ভাইপো বলছেন ফাঁসিতে ঝুলে যাব। ফাঁসিতে স্বাধীনতার পরে কেউ কি কোনদিনও ফাঁসিতে ঝুলেছে কোনো নেতা? হ্যাঁ, কত বড় বড় দুর্নীতি হয়েছে, ঝুলেছে। এই যে লোক খাপানো, লোক বিভ্রান্তি করার মতন একদম বালখিল্য সুলভ কথাবার্তা, এগুলো তৃণমূল নেত্রীর কৌশল, তার দলের কৌশল। কখনো ফাঁসিতে ঝুলে যাওয়ার কথা বলে, কখনো গিয়ে বলে আমার গলা কেটে নিন। আপনার গলা কাটবো না ম্যাডাম, আপনি জীবিত থাকুন, আপনি দেখুন, ইতিহাস রচনা করুন। বাঙালি জাতি নোবেল পেয়েছিল সত্য কথা, সত্য লেখার জন্য। আপনার হাত ধরেই আমরা হয়তো কোনোদিন একটা নোবেল অবধি পৌঁছে যাব, দ্বিতীয়। আর বললাম না, কি কি কথাগুলো আপনি বলছেন, তারও তো একটা ইতিহাস হচ্ছে, সেই ইতিহাসের জন্যই হয়তো আমরা নোবেল পাবো। কিন্তু শুধু নোবেল মঞ্চে এই বলে আমরা সম্মতিত হব যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মিথ্যাচারের ইতিহাস লেখার জন্য একটা নোবেল দেওয়া হলো ভারতকে, ভারতের বাঙালি জাতির প্রতিনিধিকে। আরো একটা দিন তাৎপর্য কথা বললেন, কিন্তু মুখ্যমন্ত্রী তৃণমূলকে চুরি করতে হয় না, যারা হিন্দু তারা বলবে না মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করতে পারে, যারা হিন্দু। হ্যাঁ, যারা হিন্দু, হিন্দু ধর্মের উনি একদম ঠেকা নিয়ে বসে পড়েছেন। আরে জগন্নাথের একটা কি যেন বানিয়েছেন ওখানটা, কি গবেষণা কেন্দ্র, ঠিক আছে, কমিউনিটি হল না কি একটা বানিয়েছেন উনি। হ্যাঁ, সেই জগন্নাথের ওই সেন্টারটা বানিয়েছেন, মন্দির বলে চালানোর চেষ্টা করছেন, সেটা করেছেন, ওইটা অবধি থাক। বাঙালি আর কিছু চায় না, বাঙালি চায় না জগন্নাথের প্রসাদ বাড়িতে বাড়িতে পৌঁছক, বাঙালি চায় ওই পেশাদের সাথে একটা করে চাকরির অ্যাপয়েন্টমেন্টও পৌঁছক সেই সব বেকার ভাই বোনদের, বাঙালি ছেলে মেয়েদের কাছে, যে প্রসাদ তাকে আনন্দ, ধর্মীয় অনুভূতি জাগ্রত করবে, আর উন্নয়ন বলতে তার চাকরিটাও পৌঁছে দেবে জগন্নাথের কৃপায়। আপনি জগন্নাথের মন্দির করছেন, ভালো তো, শিরোধার্য। যারা আপনি এটা নিয়ে ভুল বলছেন, আমি বলবো মিথ্যা কথা বলছেন। উনি মন্দির তৈরি করেননি, কেন বলছেন? কালচারাল সেন্টার তৈরি করেছেন। কালচারাল সেন্টারকে কালচারাল সেন্টারের মতো দেখতে দিন। উনি তো বলেইছেন 1 কোটি চাকরি দেবেন, দিক না। জগন্নাথের কৃপায় যদি আমাদের পরে ধাপটায় মুখ্যমন্ত্রীর হাত ধরে বাড়িতে জগন্নাথের প্রসাদের পাশাপাশি, যদিও আমি প্রসাদ পাইনি, হ্যাঁ, আপনি পেয়েছেন কিনা জানি না, একটা সার্টিফিকেট, একটা যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনিও পেয়ে যান, আপনি তো আমার ছাত্র বয়সী, তাহলে আমি মনে করব জগন্নাথের কৃপা মুখ্যমন্ত্রীর মানসিকতায় প্রভাব পড়েছে। তিনি সৎ মানসিকতার হয়েছেন, উন্নয়ন চাইছেন। উন্নয়নের জোয়ারে শুধু জগন্নাথকে ভাসিয়ে আনেননি, তিনি রাজ্যের মানুষকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে তুলে চরম উৎকর্ষের জীবন দিতে পারবেন।